দেখো, প্রথমে আমরা ইংলিশ গ্রামারের কিছু পোর্শন একটু ডিসকাস করি, তারপর বাকি জিনিসগুলো নিয়ে পরে বলবো। দেখো, ইংলিশে বেসলি যে অ্যারোর্স, কি কি ধরনের কোয়েশ্চেন হতে পারে। অ্যারোর্স হতে পারে, বলবে কোন জায়গাটা অ্যারোর আছে, বা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থাকে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, সেন্টেন্স অ্যারর। আর যদি বলতে পারে, ধরো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিল, ইউজ প্রপার ভার্ব ফর্ম, এই ধরনের কোয়েশ্চেন দেয়। বা সেন্ট্রালে যে পরীক্ষাগুলো হয় দেখবে, ইউজ প্রপার ভার্ব ফর্মস, 5টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দিল পরপর, একটা পুরো গ্রুপ অফ সেন্টেন্স থাকবে, হয়তো 4টা 5টা লাইন থাকবে, তার মধ্যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেয়। 5টা ভার্ব, ধরো ব্র্যাকেটে ভার্ব গুলো দেওয়া থাকে, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্মস। তার জন্য বেসিক্যালি সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বা সেন্টেন্স এরর বলো বা প্রপার ভার্ব ফর্মস, এই জায়গাগুলো থেকে মেন যে জায়গাটা, মানে এর জন্য যেটা তোমাকে মেন করতে হবে, সেটা হচ্ছে আমাকে সেন্টেন্স স্ট্রাকচারটা ভালো করে শিখতে হবে। একটা সেন্টেন্স স্ট্রাকচার, সঠিক ইংলিশ লেখা। কম্পিটিটিভ ইংলিশে মেন যেটা দরকার হয়, একাডেমিকে যেটা তোমরা পড়ে আসোনি যে জায়গাগুলো, এখানে এসে পরে একটা সেন্টেন্স পড়ে পড়ে তোমাকে বুঝতে হবে যে সেই জায়গাটা কোনো এরর আছে কিনা, সেই জায়গাটায় কোনো ভুল আছে কিনা। এমন কিছু জিনিস আইসাইটটা এমন বানাতে হবে, চোখে দেখলেই যেন বুঝতে পেরে যাও যে এই জায়গাটায় ভুল আছে। এই ধরনের প্র্যাকটিস লাগবে, এই ধরনের তোমাকে কিছু সিমটমস দেখে বুঝে নিতে হবে। তো তার জন্য তোমাকে মেইন যে জায়গাটা লাগবে, একটা সেন্টেন্স স্ট্রাকচারে কি হয়, সাবজেক্ট থাকে, তারপর একটা কিছু ভার্ব থাকে, তারপর আদার্স কিছু জিনিস থাকে। ঠিক আছে? তো সাবজেক্টকে দেখে পরে সবসময় ভার্ব বসে, এটা আমরা প্রত্যেকেই জানি যে অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট ভার্ব ইউজ হয় একটা সেন্টেন্সে। বাকি যেগুলো থাকে, ধরো সেখানে কোনো প্রিপোজিশন থাকতে পারে, সেখানে আদার্স কোনো পার্টস অফ স্পিচ থাকতে পারে, ঠিক আছে, সেখানে অবজেক্ট থাকতে পারে, সেখানে কোনো কমপ্লিমেন্ট থাকতে পারে। তাহলে এই জিনিসগুলো থাকতে পারে। কমপ্লিমেন্ট মানে কি, ধরো বলা হলো হানি ইজ সুইট, হানি ইজ সুইট, এখানে সুইটটা কি বলতো, সুইটটা ভার্বের মধ্যে, এটা ভার্ব, ধরো ইজ দা ভার্ব, তাহলে সুইটটা কি এখানে, এটা যদি সাবজেক্ট হয় তাহলে এটা ভার্ব, আর সুইটটা কি, অবজেক্ট হবে না। আমরা যেটা ছোট থেকে আমরা শুনে এসেছি, মানে ধরো বেশিরভাগ টিচার কি পড়ায়, টেন্সে কি পড়ায়, যে সাবজেক্টের জায়গাতে ধরো সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারে কি হয়, সাবজেক্ট বসে, তারপর ভার্ব বসে, ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়, তারপর সবাই বলে দেয় যে অবজেক্ট বসবে। বেশিরভাগ টিচার ইউজ করে অবজেক্ট বসতে, কিন্তু আমাদের প্র্যাকটিসটা ওইভাবে হয়ে গেছে যে ভার্বের পর কিছু থাকলে সেটা ভাবি অবজেক্ট, কিন্তু অবজেক্ট সেটা নয়। এখানে এটা সুইটটা অবজেক্ট নয়, তাহলে সুইটটা কি, সুইটটা হবে কমপ্লিমেন্ট। ঠিক আছে? কমপ্লিমেন্ট হচ্ছে ইজ এ পার্ট অফ, এসেনশিয়াল পার্ট অফ এ সেন্টেন্স উইদাউট হুইচ দেয়ার ইজ নো মিনিং। ধরো এটা যদি না থাকতো তাহলে সেন্টেন্সটার মিনিংটা কিন্তু আসতো না। তাহলে কমপ্লিমেন্ট ইজ অলসো অ্যান এসেনশিয়াল পার্ট। কমপ্লিমেন্ট অবজেক্টের মতোই একটা এসেনশিয়াল পার্ট। কিছু জায়গাতে অবজেক্ট থাকে না, কিছু জায়গায় কমপ্লিমেন্ট থাকে। যেমন কিছু জায়গাতে আরো অবজেক্টও থাকে, কমপ্লিমেন্টও থাকে। যেমন ধরো দ্য ক্লাস টিচার মেড হিম এ মনিটর। দ্য ক্লাস টিচার মেড হিম এ মনিটর, একজনকে মনিটর বানিয়েছে। দেখো, দ্য ক্লাস টিচার এখানে সাবজেক্ট, ক্লাস টিচার সাবজেক্ট, মেডটা হচ্ছে মেন ভার্ব। দেখো কি বানিয়েছে, অবজেক্ট, অবজেক্টের বাংলা হচ্ছে কি, কর্ম। এই অবজেক্ট খুঁজতে হয় কি দিয়ে, দুটো কোশ্চেন করতে হয়, একটা দিয়ে হোয়াট দিয়ে কোশ্চেন করতে হয়, আর একটা হুম দিয়ে কোশ্চেন করতে হয়। এটা মাথায় রাখতে হবে যে অবজেক্ট কিভাবে আমরা খুঁজে পাবো একটা সেন্টেন্সে। অবজেক্ট খুঁজে পাবো দুটো কোশ্চেন করে, একটা হোয়াট আর একটা হুম। কাকে কোশ্চেন করব নাকি ভার্বকে কোশ্চেন করব। ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের প্রধান, সেই ভার্বকে যদি আমরা কোশ্চেন করি, কি দিয়ে কোশ্চেন করব, নাকি হোয়াট দিয়ে। হোয়াট মানে হলো কি, এবং হুম মানে কাকে। ঠিক আছে? কি এবং কাকে দিয়ে যদি কোশ্চেন করো ভার্বকে, তাহলে তুমি অবজেক্ট খুঁজে পাবে। দ্য ক্লাস টিচার কাকে বানিয়েছিল মনিটর, হিম। দেখো হিম আসছে উত্তর, তাকে বানিয়েছিল হিম। এখানে মনিটর তা হচ্ছে কমপ্লিমেন্ট।
ঠিক আছে, এটা হচ্ছে এখানে কমপ্লিমেন্ট। কারণ কি, এটা কাকে কোয়ালিফাই করছে দেখো, এখানে মনিটরটাকে হিম, মনিটরটাকে হিম, তাহলে এখানে এটা হচ্ছে অবজেক্ট, হিমটা কি অবজেক্ট, কেন দেখো অবজেক্ট, হুম দিয়ে কোশ্চেন করো, হুম কাকে বানিয়েছিল মনিটর, হুম মেড দ্য ক্লাস টিচার অ্যাজ এ মনিটর, কাকে বানিয়েছিল, হিম, কাকে বানিয়েছিল, কোন একটা স্টুডেন্টকে বানিয়েছিল। তাহলে এখানে হিমটা হয়ে গেল অবজেক্ট, এবং এখানে এই মনিটরটা হচ্ছে কমপ্লিমেন্ট, কি বানিয়েছিল, মনিটর বানিয়েছিল। কমপ্লিমেন্ট হচ্ছে এখানে, এই কমপ্লিমেন্টটাকে বলা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট, কারণ হচ্ছে এখানে একটা অবজেক্টে কমপ্লিমেন্ট বানানো হচ্ছে, মানে অবজেক্টকে এখানে কোয়ালিফাই করছে। দেখো নর্মাল যে সেন্টেন্স হয়, ধরো হি প্লেস, ধরো গিটার বলা হলো, হি প্লেস গিটার, তো এখানে হিটা যদি সাবজেক্ট হয়, এখানে এটা ভার্ব, সে কি বাজায়, হোয়াট দিয়ে কোশ্চেন করলে দেখো কি আসছে, এখানে গিটার আসছে, এটা হচ্ছে অবজেক্ট। দেখো ভার্বের পরেই বসছে, বেশিরভাগ সময় ভার্বের পরেই অবজেক্ট বসে, তাহলে অবজেক্ট ফাইন্ড আউট করতে কি লাগে, হোয়াট আর হুম দিয়ে কোশ্চেন করতে লাগে। এটা ভয়েস চেঞ্জ করতে গেলে খুব কাজে লাগবে, কারণ তুমি অনেক জায়গাতে খুঁজে পাবে না যে অবজেক্ট কিভাবে ফাইন্ড আউট করবো। তাহলে একটা সেন্টেন্সের মেইন যেটা জায়গা, যেটা হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্টটা সহজে বোঝা যায়, কিন্তু সাবজেক্টটার পার্সেন কোন পার্সেনে আছে, সাবজেক্টটার নাম্বার কি, সিঙ্গুলার নাকি প্লুরাল, এটা জানা খুব জরুরি। এটা যদি না জানতে পারো তাহলে ভার্বটা তুমি ঠিকঠাক বসাতে পারবে না। ঠিক আছে, সাবজেক্টটা কোন পার্সেনে আছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সেই অনুযায়ী ভার্বটা বসবে। এবং নাম্বার, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, সিঙ্গুলার সাবজেক্ট অলওয়েজ টেক সিঙ্গুলার ভার্ব, এটা আমরা সহজেই জানি, সবাই জানি। আর প্লুরাল সাবজেক্ট অলওয়েজ টেক্স প্লুরাল ভার্ব। তাহলে এটা বুঝতে হবে যে সাবজেক্টের পর যে ভার্ব বসছে, সেই ভার্বটা কিন্তু সাবজেক্টকে দেখে বসবে, এক নাম্বার। দু নাম্বার হচ্ছে যে ভার্বের পরে যে জিনিসগুলো থাকছে, ভার্বের পরে দেখবে অবজেক্ট থাকতে পারে বা কমপ্লিমেন্ট থাকতে পারে। অবজেক্ট থাকলে কি বললাম, যে হোয়াট দিয়ে কোশ্চেন করবে আর হুম দিয়ে কোশ্চেন করবে, কাকে কোশ্চেন করবে নাকি ভার্বকে কোশ্চেন করবে। ঠিক আছে, তাহলে ভার্বকে কোশ্চেন করলে আমরা সবসময় অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট পেয়ে যাব। এরপর হচ্ছে ব্যাপারটা, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে অবজেক্ট আর সাবজেক্ট, এই দুটো জিনিস, এই দুটো জিনিসে কারা বসে, সাবজেক্ট বা অবজেক্ট, এই দুটো জিনিসে সবসময় নাউন বসে, এই দুটো জিনিসে সবসময় প্রোনাউন বসতে পারে, বা কোনো একটা ফ্রেজ বসতে পারে। ফ্রেজ মানে কি, আমরা ইডিওমেটিক ফ্রেজ পড়েছি, যেখানে দুটো বা তিনটে গ্রুপ অফ ওয়ার্ড পাশাপাশি বসে একটা মিনিং ক্রিয়েট করে, সেটাকে ফ্রেজ বলা হয়। দুটো বা তিনটে শব্দ পাশাপাশি বসে যখন এই গ্রুপ অফ ওয়ার্ডস মেক এ সেন্স বাট নট এ কমপ্লিট সেন্স, দ্যাট ইজ কল্ড ফ্রেজ। A phrase is a group of words without finite verb. ফ্রেজের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকে না। এরপর ভার্বে যারা জানো না ফাইনাইট ভার্ব কি, সেগুলো আমি বলবো। ফাইনাইট ভার্ব হচ্ছে মেন ভার্ব আর অক্সিলারি ভার্ব, ফ্রেজের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকে না। তাহলে আমাদেরকে সেন্টেন্স এরর, সেন্টেন্স ইমপ্রুভমেন্টটা ভালো করে শিখতে হবে, যেখানে একটা সেন্টেন্সে দেখলে তুমি বুঝতে পারো যে এই জায়গাটাতে ভুল আছে। এই কাজটা যদি হয়ে যায় ঠিকঠাক ভাবে, তাহলে জানবে যে অনেক কিছুই হয়ে গেছে। ইংলিশ গ্রামারে আর বেশি কিছু লাগে না, সহজ করে বুঝতে হবে জিনিসগুলোকে। আর বাকি কোথায় ভুল আছে সেগুলো, ধর কোনো জায়গায় প্রিপোজিশন ভুল থাকতে পারে, তার জন্য তোমাকে কিছু প্রিপোজিশনাল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিছু মনে রাখতে হবে। রেগুলার বেসিসে আমি কিছু ক্লাসের মধ্যে দিয়ে পড়া দিয়ে যাব, রেগুলার পড়া না দিলে, সেই পড়াগুলো না করে এলে তোমার প্রিপারেশনটা হবে না। কেউ পড়া দিলে পড়া হয়, বুঝতে পারছো, যারা ছোট থেকে পড়াশোনার মধ্যে থেকেছো, পড়া করা একটা হ্যাবিট আছে, এখানেও তোমাকে সেই হ্যাবিটে আসতে হবে। ধরো রেগুলার বেসিসে কিছু ইংলিশ ভোক্যাব সেট করতে কাজ দেবো, এখানে ক্লাসে ডিসকাস করব। তারপর ইংলিশ ভোকাবুলারি সেকশনটা আর গ্রামার সেকশন, দুটো তো সেকশন। কিছু পরীক্ষাতে ভোকাবুলারি বেশি থাকছে, গ্রামার কম থাকছে, কিছু পরীক্ষাতে আবার গ্রামার বেশি থাকে। কমপ্লিট তোমাকে সিলেবাসটা কভার করতে হবে। ঠিক আছে, এবং টোটাল সিলেবাসটা কভার করতে রেগুলার প্র্যাকটিস যদি হয়, তাহলে তোমার জিনিসগুলো মনে থাকবে ঠিকঠাক ভাবে। ঠিক আছে, তার জন্য ইংলিশ ভোকাবুলারি সব জিনিসগুলো ডিসকাশনের মধ্যে থাকতে হবে। ইংলিশ ভোকাবুলারি ডিসকাশনের মধ্যে না থাকলে কিছুদিন পরে ভুলে যাবে। কিছু সিনোনিমস, কিছু অ্যান্টোনিমস বলো, কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব আমরা ডিসকাশনের মধ্যে রেগুলার থাকবো, যাতে করে
তুমি প্র্যাকটিসের মধ্যে থাকো। পরীক্ষার সময় দেখবে এমন অনেকজন স্টুডেন্ট আমি দেখেছি, ধরো কালকে ডাব্লিউবিসিএস এক্সাম আছে, এমন অনেক স্টুডেন্ট আছে যারা ধরো একটা সময় প্রিপারেশন নিয়েছিল, ভালো প্র্যাকটিসের মধ্যে ছিল 5-6 মাস আগেও, কিন্তু এখন ধরো যখন পরীক্ষাগুলো হলো না, সেই পরীক্ষাগুলো না হওয়ার প্রথম মানে অনেক ধরো ভোট হলো, ইলেকশন হলো, বিভিন্ন কারণে যখন পরীক্ষা হচ্ছে না, বেশিরভাগ স্টুডেন্ট পড়ার থেকে আলাদা হয়ে গেছে। তার মানে কি, তারা ভেবেছিল তারা নিজেই পড়তে পারে, মানে কিছুদিন পড়ার পর তোমার কোনো গাইডেন্স লাগবে না। 5-6 মাস পড়ার পর প্রথমে স্টার্টিং এ একটা প্রিপারেশনের শুরুতে তোমার কিছু গাইডেন্স লাগে, এবং যদি সঠিক গাইডেন্স হয় প্রিপারেশনটা তোমার তাড়াতাড়ি হবে, আর যদি সঠিক গাইডেন্স না হয় সময়টা নষ্ট হবে, আর কিছু হবে না। তো ব্যাপারটা হচ্ছে প্র্যাকটিসের মধ্যে যদি তুমি না থাকো, আমি যেটা বলতে চাইছিলাম যে পড়া শুরু করেছো মানে প্র্যাকটিসের মধ্যে রেগুলার থাকতে হবে, এবং এটা থাকাটা খুব ইম্পর্টেন্ট। ধর একটা সময় তুমি হিস্ট্রি ভালো পড়তে, এখন তুমি ভালো সব কোয়েশ্চেন গুলো মাথায় আসছে না, দেখলে অপশন দেখলে মনে পড়ছে, প্র্যাকটিসটাই ওটাই মানে তোমাকে ডিফারেন্ট করে দিচ্ছে। তার মানে সবসময় তোমাকে প্র্যাকটিসের মধ্যে থাকা, এটা ক্লাসের মধ্যে থাকলে রেগুলার যখন তোমাকে ইংলিশ ভোকাবুলারি প্র্যাকটিস করাবো ক্লাসে, তখন ভোকাবুলারিটা তোমার মনে থাকবে। আদারওয়াইজ তোমার তুমি নিজের থেকে পড়ে রেগুলার বেসিসে পড়াটা খুব চাপ হয়ে যায়, কারণ সব দিন সবটা পড়া হয় না। ঠিক আছে, তুমি চাইছো যে আমি পড়বো, কিন্তু পড়তে পারবে না। প্রত্যেকেই চায়, জীবনে সবাই অ্যাম্বিশিয়াস, বুঝতে পারছো, কিন্তু করে ওঠা যায় না, কারণ আমরা রেগুলার রুটিনটা ঠিকঠাক ভাবে সাজাতে পারি না। প্রতিদিন যে একটা এই যে জায়গাগুলো পড়তে হবে, আমি তোমাদেরকে প্রত্যেকে বলি যে উইকলি একটা গোল সেট আপ করো, এই সপ্তাহে আমি কোনগুলো পড়বো, এবং উইকলি যদি গোল সেট আপ করতে পারো তাহলে সেটা পড়া হবে। তাহলে দেখো, সাবজেক্ট এবং ভার্ব এবং আদার্স এর জায়গাটা, এখানে অবজেক্ট থাকে বা কমপ্লিমেন্ট থাকে। অবজেক্টের জায়গায় বা সাবজেক্টের জায়গায় কারা বসে? সবসময় নাউন, প্রোনাউন বা কোনো ফ্রেজ বসে থাকে। ঠিক আছে, দেখো একটা এক্সাম্পল লিখছি, এরপর নাউন বা প্রোনাউন সবসময় দেখবে নাউন থেকে একটু ডিটেলসে জানতে লাগে, কারণ নাউন থেকে বেশি কোশ্চেন আসে পরীক্ষাতে। কিন্তু নাউন চ্যাপ্টারটা আমাদেরকে ভালো করে পড়তে হবে, কিন্তু আমি যেভাবে তোমাদেরকে নাউনটা পড়াচ্ছি ওই ছোটদের মতো করে নয়, জাস্ট সবকিছুই সেন্টেন্স এররের ইমপ্রুভমেন্টের মধ্য দিয়ে আমি জিনিসটাকে, তোমাদের যে পয়েন্ট গুলো বলবো একটু মন দিয়ে শোনো, তাহলে দেখবে কভার হয়ে যাচ্ছে। দেখবে কোন একটা ভার্ব থেকে নাউন হচ্ছে, ভার্ব থেকে নাউন হচ্ছে, কোন একটা অ্যাডজেক্টিভ থেকে নাউন হচ্ছে, এরকম তো ফর্ম চেঞ্জ হয়। তো যখনই কোন একটা শব্দ দেখতে পাবে ইংলিশে, সেই শব্দটা ভাবার চেষ্টা করবে যেটা কোন ফর্মে আছে, সেটা অ্যাডজেক্টিভ আছে নাকি নাউনে আছে। সিনোনিম অ্যান্টোনিম করার সময় এই প্রসেসটা অনেক সময় কাজে লাগে। অনেক সময় দেখবে কোন একটা ভার্ব দেওয়া আছে এবং সেই ভার্বের সিনোনিম হচ্ছে সেই সেই ধরনের একটা ওয়ার্ড, সেটা ভার্বের ফর্মেই থাকবে। ঠিক আছে, তো ফর্মটা চেনাটা খুব জরুরি, যে এটা কোন ভার্বে আছে নাকি অ্যাডজেক্টিভে আছে। দেখবে কিছু ভার্ব সেটা নাউন হচ্ছে, কিছু অ্যাডজেক্টিভ নাউন হচ্ছে, কিছু কমন নাউন আবার চেঞ্জ হয়ে আবার নাউনে কনভার্ট হয়, এবং এই যে কনভার্সন হচ্ছে এগুলো সব হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনটা থেকে কোশ্চেন বেশি হয়। নাম্বার 2 যেটা হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের উপর আমি সেন্টেন্স এর একটা রুলস বলেছিলাম, আবার বলছি। কালেকটিভ নাউন তোমরা জানো যে গ্রুপ অফ কালেকশন বোঝাবে, সেই কালেকটিভ নাউনের পর সবসময় সিঙ্গুলার ভার্ব বসে। কি ভার্ব বসে? সিঙ্গুলার ভার্ব। আর এই অ্যাবস্ট্রাক্ট নাউন যদি থাকে, অ্যাবস্ট্রাক্ট নাউনের পরেও সিঙ্গুলার ভার্ব বসে। অ্যাবস্ট্রাক্ট নাউনের পরেও সিঙ্গুলার ভার্ব বসে। অ্যাবস্ট্রাক্ট নাউনকে কখনো প্লুরাল করা যায় না। একটা কমন এক্সাম্পল আমি ইউজ করি, দ্য সিনারি অফ, দ্য সিনারি অফ কাশ্মীর ভ্যালি ইজ বিউটিফুল। দেখো এখানে এই পুরোটাই ফ্রেজটাই হচ্ছে এখানে সাবজেক্ট, এই যে ভ্যালি অফ, এই যে ভার্ব শুরু হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে প্রেডিকেট পোরশন। এই যে পুরো সেন্টেন্সটা লিখলাম, দ্য সিনারি অফ কাশ্মীর ভ্যালি, এটা পুরোটাই হচ্ছে সাবজেক্ট। এবং এটা কি সাবজেক্ট? এটা হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট। কিভাবে বুঝলাম দেখো, সবসময় মনে রাখবে প্রিপোজিশনের আগেরটাকে সাবজেক্ট ধরতে হয়, প্রিপোজিশনের আগেরটাকে সাবজেক্ট ধরতে হয়। এখানে সিনারি ওয়ার্ডটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন,
এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই অ্যাবস্ট্রাক্ট নাউন বললাম কখনো প্লুরাল করা যায় না। অ্যাবস্ট্রাক্ট নাউন নেভার প্লুরালাইজ। কি বললাম? অ্যাবস্ট্রাক্ট নাউন নেভার প্লুরালাইজ। অ্যাবস্ট্রাক্ট নাউন কখনো প্লুরাল করা যায় না। ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট নাউন কখনো প্লুরাল করা যায় না, এবং অ্যাবস্ট্রাক্ট নাউন সিনারি থেকে আমরা সিনারিজ লিখতে পারবো না। এটা মাথায় রাখতে হবে। তার মানে কি, আরেকটা জিনিস এখানে বলেছি দেখো, কিছু নাউন হচ্ছে তোমার ভার্ব থেকে হচ্ছে, কিছু অ্যাডজেক্টিভ হচ্ছে, কিছু কমন নাউন থেকে হচ্ছে। কালেকটিভ নাউনের জায়গাটা পরে আসছি। দেখো কিছু ভার্ব, ইনফর্ম, INFORM, ইনফর্ম থেকে হচ্ছে ইনফরমেশন, ইনফর্ম থেকে হচ্ছে ইনফরমেশন। ACT, অ্যাক্ট, অ্যাক্ট থেকে হচ্ছে অ্যাকশন। ঠিক আছে? তারপর ধরো ইনভেস্টিগেট, ইনভেস্টিগেট, ইনভেস্টিগেট মানে কি? ইনভেস্টিগেটের বাংলা কি বলবে? তদন্ত করা। ইনভেস্টিগেটটা হচ্ছে ভার্ব, ইনভেস্টিগেট এটা হচ্ছে ভার্ব। এর নাউন ফর্ম কি হবে? ইনভেস্টিগেশন। ঠিক আছে? তাহলে দেখো ইনফর্ম, ইনফর্ম ওয়ার্ডটা থেকে ইনফরমেশন হচ্ছে, অ্যাক্ট থেকে অ্যাকশন হচ্ছে, শেষে দেখো কিছু একটা হচ্ছে সাফিক্স। এগুলোকে কি বলা হয়? সাফিক্স। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন ফর্ম বাই অ্যাডিং সাম সাফিক্স। অ্যাবস্ট্রাক্ট নাউন ফর্ম বাই অ্যাডিং সাম সাফিক্স। কিছু সাফিক্স যুক্ত হয়ে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি হয়। কিছু সাফিক্স যুক্ত হয়ে, যেমন ইনফর্মের সাথে TION যুক্ত হলো এবং এটা ইনফরমেশন হলো। অ্যাক্টের সাথে দেখো ION, TION যুক্ত হয়েছে। ইনভেস্টিগেশন, যেমন অ্যাচিভ, অ্যাচিভ থেকে হবে অ্যাচিভমেন্ট, ACHIEVE। আর স্পেলিং কখনো ভুল লেখা চলবে না। স্পেলিং ভুল লেখা ভুল না, এটা বড় পাপ। বুঝতে পেরেছো? স্পেলিং সবসময় ঠিক লিখতে হবে। অ্যাচিভ থেকে অ্যাচিভমেন্ট, কারণ স্পেলিং এর উপরেও তোমার পরীক্ষাতে মার্কস থাকে। অনেক সময় স্পেলিং টেস্ট দিয়ে দেয়, দেখবে। ঠিক আছে? মানে স্পেলিংটা ছোট থেকে আমরা যেমন ভাবে উচ্চারণের সাথে সাথে করি, সেইভাবে নতুন কোনো ওয়ার্ড পাবে, এই হ্যাবিটটা তৈরি করতে হবে। যে কোনো জায়গাতে নতুন কোনো যখন ওয়ার্ড পাবে, সেই ওয়ার্ডটা কোন ফর্মে আছে প্রথমে দেখা, সেটা নাউন ফর্ম, ভার্ব ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম। সেই ওয়ার্ডটার সিনোনিম কিছু ওয়ার্ড, সেটা সার্চ করে দেখো। প্রত্যেকের কাছে সব ফোন সবসময় থাকে। আগেকার দিনে ডিকশনারি ইউজ করা হতো, খুঁজতে হতো, কষ্ট হতো, অনেক সময় লাগতো। এখন ফোনে ইজিলি তুমি সার্চ করে সেই ওয়ার্ডটা দেখতে পারবে। সেই ওয়ার্ডটা কোন ফর্মে আছে দেখো। তার ইম্পর্টেন্ট কিছু সিনোনিমস দেখো, যেগুলো হয়তো তুমি জানো। সেই সিনোনিমস গুলো যখনই তুমি দেখবে, সেই দেখার পরে তোমার মধ্যে সে ওয়ার্ডটা তখন মনে রাখতে পারবে। তাহলে দেখো অ্যাচিভ থেকে হলে অ্যাচিভমেন্ট, MENT যুক্ত হলো। তাহলে কিছু সাফিক্স যুক্ত হয়, কখনো TION যুক্ত হচ্ছে, কখনো MENT যুক্ত হচ্ছে, কখনো C যুক্ত হবে, কখনো SHIP যুক্ত হবে। ঠিক আছে? তো এই ধরনের কিছু যুক্ত হয়ে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি হয়। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কিছু সাফিক্স, এগুলোকে বলছি আইডেন্টিফিকেশন অফ সাম নাউন। কিছু নাউনকে আইডেন্টিফাই করতে গেলে কিছু সাফিক্স করা যায়। যেমন সেগুলোতে কিছু সাফিক্স যুক্ত হবে। সাফিক্স মানে কি? একটা শব্দের পরে যখন কিছু যুক্ত হয় সেটাকে সাফিক্স বলা হয়। তাহলে কিছু নাউনকে চেনার সহজ উপায় আরেকটা আছে, যেখানে কিছু সাফিক্স যুক্ত থাকবে। ঠিক আছে? কখনো ধরো NESS যুক্ত হলো, NESS, যেমন ধরো সুইট থেকে সুইটনেস, সুইটটা ছিল অ্যাডজেক্টিভ, সুইটনেস হয়ে গেল। তাহলে NESS যুক্ত হয়ে নাউন হচ্ছে। তাহলে কিছু নাউন আইডেন্টিফাই করতে গেলে আমরা শেষে সাফিক্স দেখে বুঝে যাব, যেটা হচ্ছে নাউন ফর্ম। তাহলে নাউন সবসময় চিনতে শিখতে হবে যেটা নাউন, এবং সেই নাউনটা আমি বলছি বেশিরভাগ জায়গায় সাবজেক্টের জায়গায় বসে, আর বেশিরভাগ জায়গায় কোথায় বসে? অবজেক্টের জায়গায় বসে। তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট একটা ইম্পর্টেন্ট পার্ট। অ্যাকচুয়ালি সাবজেক্টটা তো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, কারণ সাবজেক্টকে দেখে পুরো সেন্টেন্সটা তৈরি হয়। সাবজেক্ট যদি দেখে তুমি ঠিকঠাক ভাবে পরে বাকিটা না লিখতে পারো, তার মানে সেন্টেন্সটা তোমার ভুল হয়ে যাবে। তাহলে সাবজেক্টটা চেনা, তার জন্য নাউনটাকে চেনা যে কোন ফর্মে আছে। আমি সবসময় বলে দিলাম যে অ্যাবস্ট্রাক্ট নাউন সবসময় সিঙ্গুলারে হবে। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কিভাবে চিনবে? কিছু সাফিক্স যুক্ত থাকবে। প্রত্যেকটা অ্যাবস্ট্রাক্ট নাউনের শেষে কিছু এই ধরনের কিছু জিনিস যুক্ত থাকবে। সেজন্য এটাকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন অলওয়েজ সিঙ্গুলার ইন ফর্ম, সবসময় সিঙ্গুলার হবে, এবং তাকে দেখে ভার্ব যখনই বসছে, দেখো এখানে ইজ আমরা বসিয়েছি, ইজটা হলো সিঙ্গুলার ভার্ব।
তাহলে কাকে দেখে বসলো? একে দেখে, নট কাশ্মীর ভ্যালি, একে দেখে বসেনি। তাহলে এই হচ্ছে ব্যাপার। এরপর হচ্ছে কিছু নাউন দেখবে অ্যাডজেক্টিভ থেকেও হয়, যেমন ধরো কাইন্ড থেকে কাইন্ডনেস, সুইট থেকে সুইটনেস, হ্যাঁ, এই যে ওয়ার্ড গুলো। তারপর ধরো ব্রেভ, ব্রেভের নাউন ফর্ম কি হবে? ব্রেভারি। তারপর ধরো বিউটিফুল, এটা কি অ্যাডজেক্টিভ নাকি নাউন বলো তো? বিউটিফুল ওয়ার্ডটা এটা নাউন না অ্যাডজেক্টিভ? বলো। এটা অ্যাডজেক্টিভ, তাই তো? এটা যদি অ্যাডজেক্টিভ হয়, নাউন ফর্ম কি হবে বলো? এর নাউন ফর্ম হবে বিউটি, সৌন্দর্য। ঠিক আছে? যেমন ধরো পেনফুল, পেনফুলটা যদি তোমার অ্যাডজেক্টিভ হয় তাহলে নাউন হবে পেন, PAIN। ঠিক আছে? তারপর ধরো অ্যাংরি, অ্যাংরিটা অ্যাডজেক্টিভ নাকি নাউন? অ্যাংরি ওয়ার্ডটা ইজ ভেরি অ্যাংরি, তাহলে অ্যাংরিটা কি অ্যাডজেক্টিভ না নাউন? অ্যাডজেক্টিভ। অ্যাংরিটা কোয়ালিটি, রাগ। ঠিক আছে? সে এক ধরনের কোয়ালিটি আছে, সে তার খুব রাগ, অ্যাংরি। অ্যাংরি থেকে হবে নাউন কি হবে? অ্যাঙ্গার হবে। ঠিক আছে? তাহলে সবসময় এটা বুঝতে হবে যে ওয়ার্ডটা কোন ফর্মে আছে, অনেক কনফিডেন্স পাবে তুমি। ঠিক আছে? সিনোনিম অন্টোনিম করতে গিয়ে অনেক কনফিডেন্স পাবে, প্রত্যেকটা ওয়ার্ড দেখে যখন চিনতে পারবে যেটা নাউনে আছে নাকি অ্যাডজেক্টিভে আছে। অ্যাডজেক্টিভ অলওয়েজ কোয়ালিফাই নাউনের প্রোনাউন, এটা তো জানো। অ্যাডজেক্টিভ অলওয়েজ কোয়ালিফাই নাউনের প্রোনাউন। অ্যাডজেক্টিভ কাকে বলা হয়? ডেসক্রাইবিং ওয়ার্ডস আর কল অ্যাডজেক্টিভ। ডেসক্রাইবিং ওয়ার্ডস, যে ওয়ার্ড গুলো ডেসক্রাইব করে, কাকে নিয়ে ডেসক্রাইব করে? সবসময় নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে, আমরা ছোট থেকে পড়ে এসেছি। তাহলে অ্যাডজেক্টিভ চেনা খুব সহজ। অ্যাডজেক্টিভ সবসময় নাউন বা প্রোনাউনকে নিয়ে বলবে। ঠিক আছে? বা সাবজেক্টকে নিয়ে বলবে, অ্যাকচুয়ালি সাবজেক্টকে নিয়ে বলবে। আর কিছু কমন নাউন, এরকম কিছু প্র্যাকটিস কোশ্চেন আমি পাঠিয়ে দেবো, যেগুলো তোমরা ওই যারা প্রথম প্রথম করছো তারা করবে। আমি একটা PDF পাঠিয়ে দেবো, সেটা থেকে করবে। তারপরে প্র্যাকটিস হয়ে গেছে, না পারলে আমি পরে আরো বলে দেবো। ঠিক আছে? তো দেখো কিছু কমন নাউন থেকে কিছু অ্যাবস্ট্রাক্ট নাউনে কনভার্ট হয়। এক্সাম্পল কি হবে? ধরো হিরো, হিরো থেকে কি হবে? হিরোইজম। তারপর ধরো চাইল্ড, চাইল্ড থেকে কি হবে? চাইল্ডহুড। ঠিক আছে? বয় থেকে কি হবে? বয়হুড। এরকম কিছু কমন নাউন আছে, যেমন হিরো, চাইল্ড। চাইল্ড বলতে এটা কমন জেন্ডার ওয়ার্ড। ধরো বেবি, বেবি ওয়ার্ডটা একটা কমন জেন্ডার, মানে তুমি বেবি বলতে কাকে বুঝতে পারছো না, যেটা ছেলে নাকি মেয়ে। চাইল্ডটাও আমরা বুঝতে পারছি না, চাইল্ড ছেলে মেয়ে, বা স্টুডেন্ট ওয়ার্ডটা, এগুলো কমন জেন্ডার। সেখানে চাইল্ডটা হচ্ছে একটা কমন নাউন, এটা থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে চাইল্ডহুড। বুঝে গেছে? বয় থেকে বয়হুড, গার্ল থেকে গার্লহুড, কিং থেকে কিংশিপ। রাজা, কিংটা হচ্ছে ধরো তোমার কমন নাউন, কিন্তু এখান থেকে কিং থেকে কিংশিপ করে দিলাম। ঠিক আছে? ধরো ফ্রেন্ড, ফ্রেন্ডটা হচ্ছে কমন নাউন, ফ্রেন্ড থেকে ফ্রেন্ডশিপ, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এরকম কিছু অ্যাবস্ট্রাক্ট নাউন আছে। অ্যাবস্ট্রাক্ট নাউন তিনটে জিনিসের মতো খেয়াল করবে। একটা অ্যাবস্ট্রাক্ট নাউন কখনো একটা কোয়ালিটি বোঝাতে পারে, যেমন ওই যে অনেস্টি, কাইন্ডনেস, সুইটনেস, এগুলো একটা কোয়ালিটি বোঝাচ্ছে। অ্যাবস্ট্রাক্ট নাউন তিন রকমের হয়, একটা হচ্ছে স্টেট, কোনো অবস্থা। ঠিক আছে? কোনো জায়গায় অ্যাকশনে, এই দুটো জিনিসই মনে রাখো। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনো একটা অবস্থা, যেমন ধরো পোর থেকে কি হচ্ছে? পভার্টি। পভার্টি একটা স্টেট, অবস্থার পরিমাণ বোঝাচ্ছে, যে কেমন সিচুয়েশনটা। স্টেটটা, স্টেট মানে অবস্থা। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কোন একটা কোয়ালিটি, গুণ বোঝাতে পারে, কোন একটা অবস্থা বোঝাতে পারে। ঠিক আছে? এই জিনিসগুলো বোঝাতে পারে। পোর থেকে যেমন পভার্টি হয়ে যাচ্ছে, ব্রেভ থেকে ব্রেভারি হয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের ফরমেশন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন এটা থেকে আরো যেগুলো হয় যেটা মনে রাখবে, অ্যাবস্ট্রাক্ট নাউন কখনো প্লুরাল হয় না। অ্যাবস্ট্রাক্ট নাউন সিঙ্গুলার সাবজেক্ট হয় হিসাবে ইউজ হবে, কখনো তোমার অবজেক্টের জায়গাতেও বসতে পারে, কিন্তু সেগুলো মাথায় রাখতে হবে যে অ্যাবস্ট্রাক্ট নাউন কখনো সিঙ্গুলার প্লুরাল হয় না।
অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো সবসময় প্লুরাল হয়। তারপর দেখো একটা এক্সাম্পল লিখো, এখানে কিছু কালেকটিভ নাউন আছে, তোমাদেরকে আমি পড়িয়েছি যারা আগে থেকে পড়ছো। সেই কালেকটিভ নাউন গুলো, দ্য টিম ইজ ভেরি স্ট্রং। এখানে টিমটা ধরো একটা কালেকটিভ নাউন। টিম বলতে নট এ সিঙ্গেল প্লেয়ার বা মেম্বার, টিম বলতে পুরো গ্রুপটাকে বোঝাচ্ছে। তারপর যদি বলা হয় টিমের পর ধরো আর বসছে, দ্য টিম আর অ্যাটেন্ডিং দ্য ফাংশন। এখানে টিমের পর দেখো আর বসলো, দেখো এখানে আমি বলছি এখানে যে টিমটা ইউজ হয়েছে এটা ইউনাইটেড সেন্স, আর এটা ডিভাইডেড সেন্সে বোঝাচ্ছে টিমটা। মানে এখানে টিম বলতে টিম মেম্বারসদেরকে বোঝানো হচ্ছে, টিম মেম্বারসদেরকে বোঝানো হচ্ছে, তার জন্য টিমের পরে আর বসালো। আর অ্যাটেন্ডিং দুটোতে দুটো মিনিং ক্যারি করছে। দেখো ধরো বাজার যাচ্ছ, তোমাকে একটা লিস্ট বানানো বলা হলো বাজারে কি কি আনতে হবে। লিস্টটাতে ধরো 20 আইটেমস আছে, কিন্তু লিস্টটা যখন একটা একসাথে বোঝাবে তখন সেটা কালেকশনটাকে একসাথে বোঝাচ্ছে, তখন আমরা তারপরে ইজ বসাচ্ছি ইউনাইটেড সেন্স। সেটা ডিভাইডেড সেন্স হলে আমরা প্লুরাল করব। তাহলে কালেকটিভ নাউনের পর নরমালি কি বসে, সিঙ্গুলার ভার্ব। তাহলে রুলসটা এরকম ভাবে লিখে রাখবে, কালেকটিভ নাউনের পর নরমালি সিঙ্গুলার ভার্ব, কালেকটিভ নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব, এইভাবে লিখে রাখবে, কালেকটিভ নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। যদি ডিভাইডেড সেন্স হয় তাহলে তারপরে আর বসবে। এটা একটা হলো। দেখো এরপরের একটা রুলস বলছি, আগে এক্সাম্পল তারপর রুলস বলছি। হ্যাঁ, হি reads page after page, woman after woman, এটা একটা। নাম্বার টু, woman after woman, woman after woman claimed to speak against social unrest। দেখো ওমেন আফটার ওমেন, পেজ আফটার পেজ, দ্য কিং কনকার্ড, টাউন আফটার টাউন। এই যে একটা নাউন, একটা নাউন বসছে, তারপর দেখো একটা কি বসছে, প্রিপোজিশন বসছে, তারপর আবার একটা নাউন বসছে। এই যে এইগুলোতে এই নাউন গুলো নেভার প্লুরালাইজ, এগুলো সবসময় সিঙ্গুলার নাউন হবে, এগুলো সবসময় সিঙ্গুলার নাউন হবে। এই নাউন গুলো প্লুরাল করা যাবে না, এই নাউন গুলো প্লুরাল করা যাবে না।
তাহলে এটা মনে রাখবে। এরপর হচ্ছে পরের একটা রুলস বলছি। হাইফেনেটেড নাউন। এই হাইফেনেটেড নাউন গুলো কিরকম? ধরো পাসার বাই, পাসার বাইটাকে আমরা যদি প্লুরাল করি তাহলে পাসার্স বাই লিখবো। ধরো সন ইন ল, এটাকে প্লুরাল করলে হবে সনস ইন ল। এই ল এর সাথে এস এখানে যোগ হবে না, লিখে এইভাবে কাটবে। ব্রাদার ইন ল, এটাকে প্লুরাল করলে কি হবে? ব্রাদার্স ইন ল। তাহলে ব্রাদারের সাথে এস যোগ হবে, এখানে এসটা এখানে যোগ হবে না, ঠিক আছে? দেখো একটা সেন্টেন্স ফিল ইন দা ব্ল্যাঙ্ক, এই সেন্টেন্স দিয়েছিল ধরো অল দা সিস্টার ইন লস, all the sister-in-laws have been invited, have been invited, প্রত্যেককে ডাকা হয়েছে। সিস্টার ইন লজ হ্যাভ বিন ইনভাইটেড। তাহলে দেখো এই সেন্টেন্সে ভুল কোথায় আছে? এই সেন্টেন্সে ভুল কোথায় আছে? এখানে এটা হবে না, এখানে এসটা যোগ হবে, এখানে এসটা যোগ হবে, ঠিক আছে? সিস্টার্স ইন ল। তাহলে হাইফেনেটেড নাউন মনে রাখতে হবে। যেমন ধরো আরো কয়েকটা নাউন আছে, ওম্যান ইঞ্জিনিয়ার, ম্যান নার্স। এইগুলোকে যদি প্লুরাল করা হয়, এটা সিঙ্গুলার আছে তো, এগুলোকে যদি প্লুরাল করা হয় তাহলে ওমেনটা হয়ে যাবে ওমেন, আর ইঞ্জিনিয়ারটা হয়ে যাবে ইঞ্জিনিয়ার্স। এটা ম্যান থেকে মেন হয়ে যাবে মেন নার্সেস। দেখো দুটোই প্লুরাল হচ্ছে, দুটোই প্লুরাল হচ্ছে। ওমেন, ওমেন ছিল ওমেন হয়ে গেল ওমেন, উইম্যান উচ্চারণটা উইম্যান হয়তো এম ই এন হয়ে গেল, এম এ এন ছিল এম ই এন হয়ে গেল, এখানেও এম এ এন ছিল এম ই এন হলো। আর নার্স থেকে নার্সেস হলো, ইঞ্জিনিয়ার থেকে ইঞ্জিনিয়ার্স হলো। তাহলে কোনো একটা প্রফেশন যদি অ্যাড হয়, এই সব ক্ষেত্রে প্রফেশন অ্যাড হচ্ছে, দেখো ম্যান নার্সেস, ম্যান নার্স, এখানে নার্স ইঞ্জিনিয়ার এগুলো প্রফেশন। যদি কোনো প্রফেশন অ্যাড হয় তাহলে সেক্ষেত্রে আমরা দুটোই প্লুরাল করব, সেক্ষেত্রে আমরা দুটোই প্লুরাল করব। সিঙ্গুলার প্লুরাল হতে গেলে এগুলো সেন্টেন্স এক্সারসাইজ থাকতে পারে। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দেখো all the girl students, all the girl students are are advised to attend the function. All the girl students are advised to attend the function. All the girl students are advised to attend the function. All the girl students are advised to attend the function. দেখো পুরোটাই এখানে সাবজেক্ট, পুরোটাই এখানে সাবজেক্ট। এখানে আর যে ভার্বটা বসেছে এটা কাকে দেখে বসলো? দেখো অল দ্য গার্লস স্টুডেন্টস, এখানে দেখো গার্ল স্টুডেন্ট, এটা হচ্ছে একটা কম্পাউন্ড নাউন। কি বললাম?
কম্পাউন্ড নাউন, এই কম্পাউন্ড নাউনটা দেখো গার্ল স্টুডেন্ট, এখানে দুটোই এস হবে নাকি হবে না? দুটো যে নাউন আছে, দুটো নাউনের সাথে দেখো এস যোগ আছে। গার্ল স্টুডেন্ট নাকি গার্ল স্টুডেন্ট, দুটোর মধ্যে তো একটা হবে, কোনটা হবে? হুম, শুনতে পেয়েছি। এই সব ক্ষেত্রে দেখো কম্পাউন্ড নাউন কোনগুলো, যেমন ধরো স্কুল, ভ্যান, একসাথে জিনিসগুলো কম্পাউন্ড নাউন কিছু আছে যেগুলো হাইফেনেটেড নাউন বলছিলাম, সেই হাইফেনেটেড নাউন গুলোকে কম্পাউন্ড নাউন বলা যেতে পারে। ঠিক আছে, দেখো এখানে আমরা এই প্রথমেরটা গার্লস এর সাথে এসটা যোগ করব না, অল দা গার্ল স্টুডেন্ট, বুঝে গেছে? অল দা গার্ল স্টুডেন্ট, এখানে এই এসটা এরকম ভাবে লিখে কাটবে, আমি যেভাবে কাটছি সেভাবে কাটবে, এমন কেটে দিও না যেন বুঝতে না পারে কেউ, তুমি তো পারবেই না। এরকম ভাবে লিখে এরকম কাটবে যাতে বোঝা যায় যে এটা এখানে বসবে না। ঠিক আছে, সিস্টেম আছে। আর তুমি এমন করে কেটে দিলে যেটা আর কিছু বোঝাই যাবে না যে কি লিখেছিলে। তো অল দ্য গার্ল স্টুডেন্ট, এখানে যদি পাশাপাশি এরকম যদি থাকে দুটো, তাহলে দুটোকে প্লুরাল করার দরকার পড়বে না, একটাকে প্লুরাল করলে দুটোকে বোঝায়। ঠিক আছে, একসাথে যখন যাচ্ছে, ধরো ধরো তোমরা কোথাও ঘুরতে যাচ্ছ, সবাই আলাদা আলাদা গাড়ি ভাড়া করার দরকার নেই, একটা গাড়িতে সবাই যাওয়া যাবে। সেরকম দুটোকে প্লুরাল করার দরকার নেই, একজনকে প্লুরাল করলেই দুটোই প্লুরাল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, এগুলো কম্পাউন্ড নাউন। এই কম্পাউন্ড নাউনটা এইভাবে দুটোকে প্লুরাল করার দরকার পড়ে না। দেখো একটা এক্সাম্পল লিখো, এগুলো প্রিভিয়াস ইয়ার কিছু জায়গাতে এসছে বলে এগুলো আমি ইউজ করছি। দেখো, দেখো আই উইল কিপ মাই, আই উইল কিপ মাই ওয়ার্ডস, আই উইল কিপ মাই ওয়ার্ডস টু হেল্প ইউ। আই উইল কিপ মাই ওয়ার্ডস কোন টেন্সে লেখা আছে? ফিউচার টেন্সে লেখা আছে, সিম্পল ফিউচার। আই উইল কিপ মাই ওয়ার্ডস, দেখো এখানে ওয়ার্ডস, ওয়ার্ডটা দেখো, ওয়ার্ডস, ওয়ার্ড আর ওয়ার্ডস, কিছু নাউন আছে, যেমন ধরো উড, আর উডের সাথে যখন এস যোগ হয়ে গেল তখন আলাদা মিনিং ক্যারি করে। সে একরকম ভাবে ওয়ার্ক, ওয়ার্কের সাথে যখন আবার এস যোগ হয়ে যাবে তখন আলাদা মিনিং ক্যারি করবে। ঠিক আছে, তারপর ধরো যখন বলা হচ্ছে গুড, গুডের সাথে যখন এস যোগ হয়ে যাচ্ছে তখন কি মিনিং হচ্ছে? গুডস ক্যারিয়ার মানে কি? কিছু গাড়ির সামনে দেখবি লেখা থাকে গুডস ক্যারিয়ার, মানে কি? গুডস ক্যারিয়ার মানে কি? জিনিসপত্র মালপত্র বহনকারী গাড়ি একটি। ঠিক আছে, গুডস ট্রেন, দেখবে একটা পোস্ট হয় গুডস গার্ড রেলওয়ে, গুডস গার্ড, গুডস মানে কি? গুডের সাথে যখন এস যোগ হয়ে গেল তখন মিনিংটা চেঞ্জ হয়ে গেল। বুঝে গেছো? তাহলে যেমন ধরো ওয়াটার, ওয়াটারটা একটা ভার, ওয়াটারের সাথে যখন ইডি যোগ করলো, হি ওয়াটার দ্য প্ল্যান্ট, হি ওয়াটার দ্য প্ল্যান্ট রেগুলার, ওয়াটারের সাথে যখন ইডি যোগ হয়ে গেল তখন ওয়াটারটা ভার্ব হয়ে গেল, হি ওয়াটার দ্য প্ল্যান্ট, মানে সে গাছে জল দেয়। গুডস ক্যারিয়ার, গুডের সাথে যখন দেখো এস যোগ হয়ে গেল, তোমরা জানো তো গুডস এন্ড সার্ভিস ট্যাক্স, জিএসটি,
তাই তো, এটা তো কি ফুল ফর্ম, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। কত সালে চালু হয়েছিল বলো? গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, হ্যাঁ, কত সালে চালু হয়েছিল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স? 17, 2017। কততম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট? একটাকেই বলে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এটা হচ্ছে, এটা কি ডিরেক্ট ট্যাক্স নাকি ইনডাইরেক্ট ট্যাক্স? সরাসরি আয় নাকি ইনডাইরেক্ট? হ্যাঁ, ডাইরেক্ট, দুটোই আছে। তাহলে দেখো যেটা বলছিলাম, যে এই ওয়ার্ড গুলোর সাথে এস যখন যোগ হচ্ছে তখন মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওয়ার্ড, ওয়ার্ড মানে হচ্ছে ধরো, ওয়ার্ড মানে হচ্ছে একটা ধরো, এই যে ধরো উড, উড মানে ধরো কাঠ, উডের সাথে যখন এস যোগ হচ্ছে তখন সেটা ফরেস্ট হয়ে যাচ্ছে। যেমন ওয়ার্ক, ওয়ার্ক মানে কোন একটা বিজনেস বা কাজকে বোঝাচ্ছে। আর ওয়ার্কস মানে কি লিটারারি সাহিত্যিক কোনো কাজ, লিটারারি ওয়ার্ক, বুঝে গেছি। ওয়ার্ড মানে শব্দ, মানে কোনো কথা, ঠিক আছে, তোর কোনো একটা কাউকে কোনো কথা বলছো, এটা ওয়ার্ড। এটা প্রমিস, এটা কথা দেওয়া বা এটাকে প্রমিস বলা হয়, ওয়ার্ড। আই গিভ ইউ এ ওয়ার্ড, এটাকে প্রমিস বলা হয়। আর এই ওয়ার্ড মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ওয়ার্ডের সাথে যখন এস যোগ হচ্ছে তখন সেটা ভাষা, ঠিক আছে। দেখো, আই উইল কিপ ইউ মাই ওয়ার্ড, মানে আমি তোমাকে প্রমিস করছি টু হেল্প ইউ, তোমাকে হেল্প করবো, তখন এখানে এই ওয়ার্ডসটা, এটা ওয়ার্ড হবে, ঠিক আছে। তাহলে বলতে চাইছি আমি যে একটা ওয়ার্ডের সাথে যখন এস যোগ হচ্ছে তার মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এমন কিছু জিনিস আমরা প্র্যাকটিস করবো রেগুলার বেসিসে, যাতে করে তুমি সেন্টেন্সে সেই ধরনের কিছু দেখতে পেলেই যাতে তোমার চোখটা সেই জায়গাতেই যায়। প্র্যাকটিস না করলে তোমার মনে থাকবে না, বুঝতে পেরেছো? আজকে যেগুলো ধরো পড়ানো হলো সেটার উপর একটা প্র্যাকটিস সেট আজকে তুমি পেয়ে যাবে, তো সেটা তুমি তারপর পরের দিন করে নিয়ে আসবে। এরপর সিস্টেমটা আমি একটু চেঞ্জ করছি, যে যেদিন যেটা পড়ানো হবে সেটার উপর একটা ওয়ার্কশিট আমরা দেবো, 10টা কি 15টা কোয়েশ্চেন হলেও দেবো সেই দিন সেই টপিকের ওপর, যাতে করে সেই টপিকের তোমার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো সবসময় হাইলাইট হয়ে থাকে। ধরো আজকে গভর্নর জেনারেল ভাইসরয় পড়াচ্ছি, গভর্নর জেনারেল ভাইসরয় থেকে অ্যাটলিস্ট 10 থেকে 15টা কোয়েশ্চেন আমরা দেবো, যাতে করে তোমার ওখান থেকে 15টা কোয়েশ্চেন সবসময় হাইলাইট জিনিসগুলোকে মাথায় থাকে। তাহলে তুমি বুঝবে যে না এটা ইম্পর্টেন্ট আছে। বেসিক কোয়েশ্চেন গুলো যাতে আগে শুরুতেই তোমার মুখস্থ হয়ে যায়, এইরকম ভাবে যদি একটু হাইলাইট করে দেওয়া হয় তোমাদের কাছে জিনিসগুলো আরো সহজ হবে এবং সেগুলো মনে থাকতে কাজে লাগবে। দেখবে বাচ্চাদেরকে পড়ানোর সময় কিছু টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস বা টুলস ইউজ করা হয়। একটা ছবি, একটা ছবি দেখলে, ধরো কোনো একটা স্পোকেন ইংলিশ ক্লাসে একটা মুভি দেখানো হচ্ছে, ইংলিশ মুভি, এটা দেখানোর কি লাভ আছে? স্পোকেন ইংলিশ ক্লাসে প্রথমে তোমাকে একটা ইংলিশ মুভি দেখাচ্ছে, সেই মুভিটা দেখে তুমি কি বুঝবে স্পোকেন ইংলিশ ক্লাসে কি দরকার, ওটা দরকার আছে কি নেই? কারণ হচ্ছে তুমি যখন অডিও ভিজুয়ালি কোনো একটা জিনিস শুনবে এবং দেখবে, তোমার কাছে অ্যাট্রাকটিভ আরো বেশি হবে। কোন ধরো তোমার কাছে একটা অ্যানিম্যালের ছবি দেখাচ্ছে, ছবি না দেখিয়ে তুমি, তোমাকে 10 মিনিট আমি ডিসকাশন করলাম, সেটা তোমার মাথায় বেশিক্ষণ থাকবে না, ঘর যেতে যেতে ভুলে যাবে এটা 4টা পা ছিল, 4টা থেকে 2টো পা হয়ে যাবে। কিন্তু যখন ছবি একটা দেখিয়ে দিলাম, সেই ছবিটা তুমি দেখে মনে থাকবে যে 4টা পা ছিল, তোমার সহজে জিনিসটা মাথায় থাকবে। তো আমরা সিস্টেমটা, পড়ার সিস্টেম, তোমার মেমোরি কেমন ভাবে সাজাতে হবে জিনিসগুলো যাতে মনে থাকে, মনে থাকার জন্য যে কোনো কৌশল ব্যবহার করতে হবে। তাহলে আমরা ওইভাবে একটু সিস্টেমটা চেঞ্জ করছি এরপর থেকে, যাতে করে তোমাদের জিনিসগুলো ইজিলি ওই টিচিং লার্নিং ম্যাটেরিয়ালের মতো প্রতিদিন আমরা যে টপিক গুলো পড়ানো হবে সেই টপিকের ওপর কিছু কোশ্চেন দেবো এমসিকিউ টাইপের, ওয়ান লাইনার বেস, যাতে করে ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো তোমাদের মাথায় সহজে চলে আসে এবং সেগুলো হাইলাইট হয়। তারপর দেখো, একটা সেন্টেন্স লেখো। আর
hairs are not straight. Her hairs are not, এখানে একটু চেঞ্জ করছি, so straight and silky, SILKY as yours. এটা একটা সেন্টেন্স। Her hairs are not so straight and silky as yours. বুঝে গেছে? লিখেছো সেন্টেন্সটা? দেখো এখানে হেয়ারসটা তো নাউন, এটা কি নাউন? হারটা বলো তো এটা কি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব? দেখো হি থেকে কি হয়, হিম হতে পারে, হিজ হতে পারে। হারটা কার থেকে আসে? সি থেকে আসে। সি থেকে হার আসতে পারে, হার্স আসতে পারে। দেখো এটা কিছু সাবজেক্ট কিছু অবজেক্টের মতো কাজ করে, আর কিছু পজেসিভ ফর্ম আছে। পজেসিভ মিন্স দ্য ওয়ার্ড পজেসিভ মিন্স পজেশন। এটা একটা ছক আছে, চিন্তা করার কিছু কারণে সব দিয়ে দেবো। যারা প্রথম করছো একটা ছক আছে আমার, ওই ছকটা সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পজেসিভ ফর্ম, রিফ্লেক্সিভ ফর্ম, এই ছকটা একটু মাথায় রাখতে হবে। দেখো এই হার ওয়ার্ডটা এখানে কোন একটা নাউনের আগে বসেছে। একটা জিনিস মাথায় রাখবে, অ্যাডজেক্টিভ সবসময়, অ্যাডজেক্টিভের কাজ কি? নাউনের আগে বসে বা বসে নাউনকে কোয়ালিফাই করা। মেন পারপাস হচ্ছে কোয়ালিফাই করা, নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করা। এখানে হেয়ারস ওয়ার্ডটা হেয়ারের সাথে এস যোগ করার দরকার নেই। প্রথমত ভুল আছে, এই জায়গাটা আগে বলে রাখি যে হেয়ারের সাথে এই এস যোগ করার দরকার নেই, কারণ হেয়ার নিজেই প্লুরাল। চুলগুলো গোনা যায় না এমনিতে, কাউন্টেবল নয়, আনকাউন্টেবল এমনিতে, ওগুলোকে প্লুরাল করার আর দরকার নেই, অলরেডি প্লুরাল চুলগুলো। চুল বলতে একটা চুলকে বোঝানো হয় না কখনো, চুল বলতে পুরো চুলটাকে বোঝানো হয়। যেমন ভাবো ওই যে টিম, লিস্ট বলছিলাম, কালেকটিভ নাউন, সেই কালেকটিভ নাউন এখানে তো এই হেয়ার ওয়ার্ডটা সবসময় ওই এস যোগ হবে না। যেমন কিছু নাউন আছে যে নাউন গুলোকে এস যোগ করার দরকার পড়ে না, দরকার মানে করলেই ভুল হয়ে যাবে। কেমন নাউন সেগুলো? যেমন ধরো অ্যাডভাইস, ইনফরমেশন, হ্যাঁ বলো, হেয়ার, তারপর ধরো সোপ, তারপর একটা বলো ফার্নিচার। এই ওয়ার্ড গুলো হচ্ছে আনকাউন্টেবল, আনকাউন্টেবল নাউন। এই আনকাউন্টেবল নাউন গুলোকে আর এস দিয়ে প্লুরাল করার দরকার পড়বে না। বুঝতে না পারলে বলবে, কোনটা লেখাটা বুঝতে পারছো না। অ্যাডভাইস, ইনফরমেশন, হেয়ার, সোপ মানে যেটা সাবান, এ ফার্নিচার, এগুলোর সাথে এস যোগ হবে না। নেভার ইউজ এস, এস যোগ হবে না, এগুলোর সাথে কখনো এস যোগ হবে না। প্রথমত এটা একটা ভুল আছে। তাহলে যেটা বলছিলাম হার হেয়ার, তাহলে হার হেয়ার বলতে গেলে হারটা এখানে কিসের মতো কাজ করছে? এই নাউনের আগে বসে এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। নাউনের আগে বসে এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। হার হেয়ার মিন্স হারটা এখানে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। এই অ্যাডজেক্টিভটা কি অ্যাডজেক্টিভ? এই অ্যাডজেক্টিভটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। কারণ হার ওয়ার্ডটা কি ওয়ার্ড? পজেসিভ ওয়ার্ড। সি থেকে সি থেকে এটা হার হচ্ছে, পজিটিভ প্রোনাউন হলে হার্স হতে পারে। তাহলে সি এর পজিটিভ ফর্ম দুটো হয়, একটা হচ্ছে হার হতে পারে অথবা হার্স। এটা হচ্ছে প্রোনাউন। যেমন যদি বলা হয় দিস ইজ হার্স, এটা হচ্ছে তার, তখন হার্স বললাম। দিস ইজ ইয়োর্স, দিস ইজ ইয়োর্স, এটা তোমার, তাহলে ইয়োর্সটা কি এখানে? প্রোনাউন। দিস পিকচার ইজ ইয়োর্স, এই ছবিটা তোমার, ইয়োর এর সাথে যখন এস যোগ হচ্ছে এগুলো হচ্ছে পজেসিভ ওয়ার্ড। এখানে এটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। এটা কি বললাম? পজেসিভ প্রোনাউন।
কিন্তু এখানে এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। হার হার হেয়ার, যেমন ধরো বলি যদি হার ম্যাথমেটিক্স, হার ম্যাথমেটিক্স ইজ ভেরি ডিফিকাল্ট, ইজ ডিফিকাল্ট, তিনি যেভাবে ম্যাথ গুলো করান সেটা ডিফিকাল্ট। হার ম্যাথমেটিক্স মিন্স হার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, তিনি যেভাবে ম্যাথের ক্যালকুলেশন গুলো করেন সেটা ডিফিকাল্ট। তাহলে হার্ট এখানে কি অ্যাডজেক্টিভ, এই ম্যাথমেটিক্স নাউনটাকে কোয়ালিফাই করছে। অ্যাডজেক্টিভ সবসময় নাউনের আগে বসে বা নাউনের পরে বসে, এখানে ডিফিকাল্টটা অ্যাডজেক্টিভ, এখানে এটা কমপ্লিমেন্ট, একটু আগে বলছিলাম না অবজেক্ট কমপ্লিমেন্ট, এই ডিফিকাল্টটা অবজেক্ট নয়, ডিফিকাল্টটা কমপ্লিমেন্ট। অবজেক্ট সবসময় নাউন বা প্রোনাউন হবে, অবজেক্ট সবসময় নাউন বা প্রোনাউন হবে, কমপ্লিমেন্ট কোন একটা অ্যাডজেক্টিভ হতে পারে, এগুলো কমপ্লিমেন্ট। তাহলে এই যে সেন্টেন্সটা পড়ছিলাম, হার হেয়ারস আর নট সো স্ট্রেট অ্যাজ ইয়োরস, এখানে দেখো অ্যাজ দিয়ে কম্পেয়ার করা হচ্ছে। এই ইয়োরস কথাটা এখানে কি, ইয়োরসটা হচ্ছে এখানে পজেসিভ প্রোনাউন। আর অ্যাজ, মনে রাখবে অ্যাজ আর দেন এগুলো কোনো কম্পেয়ার বোঝাতে ইউজ হয়, কম্পেয়ার। আর লাইক, এই তিনটে ওয়ার্ড অ্যাজ লাইক আর দেন, THAN, যদি বলা হয় রাহুল ইজ shorter than রনি, তাহলে দেখো রাহুল রনির থেকে বলছে শর্টার, কে কার থেকে শর্ট, ধরো দুজন আছে, তো গাছ হয়ে যাচ্ছে। তো এটা যেটা বলছিলাম, রাহুল একজন একজন লম্বা আছে, একজন ছোট আছে, বেটে আছে, তাহলে দুজনের মধ্যে একজন, দেন হচ্ছে কম্পারেটিভ মার্কার, দেন সবসময় কম্পেয়ার বোঝাতে ইউজ হয়। এটা কোন ডিগ্রিতে লেখা আছে দেখো, শর্টার দেন, এটা কম্পারেটিভে আছে, কম্পারিজন হচ্ছে, এটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে। এটা পজিটিভে করলে কি হবে, তখন এটাকে শুরুতে নিয়ে আসতে হবে, রনি ইজ নট অ্যাজ শর্ট অ্যাজ রাহুল, তখন এটা শুরুতে নিয়ে আসতে হবে, তাহলে মিনিংটা ঠিকঠাক আসবে। বুঝা গেছে? এই ধরনের কম্পারিজন বোঝাতে আমরা দেন, অ্যাজ এই ওয়ার্ড গুলোকে ব্যবহার করি, কম্পারিজন বোঝাতে এই দেন এই ওয়ার্ড গুলোকে ব্যবহার করি। বুঝা গেছে? তাহলে এখানে বেশ কিছু আনকাউন্টেবল নাউন বলছিলাম, আরো কতগুলো নাউন এখানে লিখে রাখো তো, লিখে রাখো। আনকাউন্টেবল নাউন্স সবসময় সিঙ্গুলারের মতো কাজ করে, এখানে জায়গা থাকলে আরো কয়েকটা নাউন লিখে রাখো, লিখে রাখো। মিসচিফ, MISCHIEF, মিসচিফ লেখো। তারপর লেখো নিউজ, NEWS, নিউজ। এই নাউন গুলো আনকাউন্টেবল নাউন। তারপর লিখে রাখো এভিডেন্স, তারপর লিখে রাখো অ্যালফাবেট, মানি, অ্যালফাবেট। এইগুলোকে যদি প্লুরাল করতে হয়, ধরো ইনফরমেশনটা বলছি, হি গেভ, যদি বলা হয় হি হ্যাজ গিভেন মি, হি হ্যাজ গিভেন মি টু ইনফরমেশনস, এটা করা যাবে না, তখন লিখতে হবে হি হ্যাজ গিভেন মি টু পিসেস অফ ইনফরমেশন, PICES অফ ইনফরমেশন।
টু পিসেস অফ ইনফরমেশন, বুঝে গেছে? টু পিসেস অফ ইনফরমেশন। একটা এক্সাম্পল লিখো। দ্য পেন্টিংস, দ্য পেন্টিংস অফ ন্যাচারাল সিনারিজ, natural sceneries, the paintings of natural sceneries are are selling like hot cakes। দেখো, এটা পুরোটাই একটা সাবজেক্ট, দ্য পেন্টিংস অফ ন্যাচারাল সিনারিজ, এরপরে হচ্ছে আর বসেছে। দ্য পেন্টিংস অফ ন্যাচারাল সিনারিজ, দেখো এখানে কাকে দেখে বলেছিলাম আমি প্রিপোজিশনের আগেরটাকে সাবজেক্ট করতে হবে। তাহলে পেন্টিং এখানে এস যোগ হবে নাকি ওখানে এস যোগ হবে? দুটোর মধ্যে একটা। দেখো সিনারি থেকে সিনারিজ করা যায় না, এটা প্রথমত ভুল আছে। এখানে পেন্টিং এর সাথে এস যোগ হবে। দ্য পেন্টিংস, যে ন্যাচারাল সিনারিজ গুলো আছে, সিনারি গুলো আছে, এই সিনারিজ লেখা যাবে না, ন্যাচারাল সিনারি করতে হবে, এটা আর ওয়াই হবে শেষে। হ্যাঁ, দ্য পেন্টিংস অফ ন্যাচারাল সিনারি, এখানে আর্টটা যদি রাখতে হয় তাহলে এটার সাথে এস যোগ করতে হবে। এই আর্টটা যদি রাখতে হয় মানে আর্টটা থাকবে, কারণ এটা পেন্টিংস বলতে প্লুরাল বোঝাচ্ছে, ঠিক আছে? কিন্তু এই এসটা এখানে যোগ হবে না, সিনারির সাথে, সিনারিটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এই অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে এস যোগ হয় না, সিনারিজ করা যাবে না। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন প্লুরাল করা যাবে না, এবং এখানের সাথে যদি এসটা যোগ করা হয় তাহলে ঠিক হবে সেন্টেন্সটা, আর হবে। কারণ এখানে সেই সিনারিজ অফ কাশ্মীর ভ্যালি করছিলাম, সিনারিজটা সিঙ্গুলার, সেই জন্য সিঙ্গুলার ভার্ব হচ্ছিল, কিন্তু এখানে পেন্টিংসটা প্লুরাল। পেন্টিংস মানে এখানে অনেকগুলো পেন্টিং এর কথা বলা হচ্ছে। ন্যাচারাল সিনারিতে অনেকগুলো পেন্টিংস এর কথা বলা হচ্ছে, সেই জন্য আমরা এখানে আটটা ব্যবহার করছি, ঠিক আছে? নট এ পার্টিকুলার পেন্টিংস। এরপর একটা লেখো, দ্য ক্যাটেল ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড। দ্য ক্যাটেল ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, এটা ভুল আছে না ঠিক আছে? এখানে একটা আলাদা রুলস বলছে এবারে, এখান থেকে দ্য ক্যাটেল ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, এগুলো মুছে দিচ্ছি। দেখো এখানে ক্যাটেল বলতে এখানে প্লুরাল একটা আইডিয়াকে বোঝাচ্ছে, নট এ একটা ক্যাটেল। এখানে আর হবে, ইজটা হবে না, এখানে কি বসবে? আর হবে। দ্য ক্যাটেল আর গ্রেসিং। দেখো ক্যাটেল ওয়ার্ডটা নর্মালি একটা প্লুরাল ওয়ার্ড, কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ড গুলো সবসময় প্লুরাল হয়, নাউন সিঙ্গুলার ইন ফর্ম বাট প্লুরাল ইন ফাংশন, দেখতে সিঙ্গুলারের মতো কিন্তু প্লুরাল ইন ফাংশন। ধরো ক্যাটেল, কমা দিয়ে লেখো ইনফ্যান্ট্রি, কমা দিয়ে লেখো ক্যাভেলরি, ইনফ্যান্ট্রি, ক্যাভেলরি, এই যে ওয়ার্ড গুলো। তারপর লেখো ভার্মিন, VERMIN, তারপর লেখো নবিলিটি, তারপর লেখো পিজান্ট্রি, PEASANTRY, পিজান্ট্রি, তারপর লেখো পিপল, পিপল ওয়ার্ডটা, তারপর লেখো পুলিশ, তারপর লেখো জেন্ট্রি, GENTRY, জেন্ট্রি। তাহলে এই ওয়ার্ড গুলো সাম নাউন্স, এটা ভালো করে হেডলাইন করবে, সাম নাউন্স ইন সিঙ্গুলার ইন ফর্ম, সিঙ্গুলার ইন ফর্ম মানে সিঙ্গুলারের মতো দেখতে,
বাট প্লুরাল ইন সেন্স। প্লুরাল ইন সেন্স, সেন্সটা কেমন? প্লুরালের মতো। কিছু নাউন আছে যে নাউন গুলো সিঙ্গুলার ইন ফর্ম বাট প্লুরাল ইন সেন্স, সেন্সের দিক থেকে প্লুরাল। এগুলো মুখস্থ করতে হবে। পুরো কোশ্চেনে এই ধরনের ওয়ার্ড তুমি দেখতে পাবে। এক্সামিনার যদি ভাবে যে তোমাকে করতে দেবো না, তাহলে সেটা আলাদা ব্যাপার। এমন কিছু কোশ্চেন দিতে পারে হয়তো সাধারণ বেশিরভাগ জন পারবে না, কিন্তু বেসিক কোশ্চেন হয় যে কোশ্চেন গুলো তোমার পরীক্ষাতে আসা উচিত, বেশিরভাগ পরীক্ষাতে আসে। তো সেই কোশ্চেন গুলো অ্যাকচুয়ালি কম্পিটিটিভ স্টার্ট পরীক্ষাগুলো কিরকম বলতো, যে কোশ্চেনটা সবাই পাচ্ছে তোমাকে তো পারতেই হবে, এটা হচ্ছে মেন ফান্ডা। জিকের যে সিলেবাস, হিউজ সিলেবাস, কিন্তু যে কোশ্চেন গুলো সবাই পারে তোমাকেও সেগুলো পারতে হবে, তাছাড়া তুমি কম্পিটিশনে আসতে পারবে না। বুঝে গেছে? যে তুমি এমন কিছু জানো যেটা কেউ জানে না, এটা ঠিক আছে, কিন্তু সবাই যেটা জানে তোমাকে প্রথমত জানতে হবে, তাছাড়া তুমি তাদের সাথে পিছিয়ে যাবে। তাহলে বেসিক লেভেলে কিছু যদি কোশ্চেন হয় যেগুলো হওয়া উচিত, ম্যাক্সিমাম কোশ্চেনে যেগুলো ধরো এই যে ওয়ার্ড গুলো দেখতে পেলে, ক্যাটেল, ইনফ্যান্ট্রি, ক্যাভেলরি, ভার্মিন, নোবিলিটি, পিপল ওয়ার্ডটা পুলিশ, দ্য পিপল অফ উত্তরাখণ্ড, তারপর কি বসবে? আর বসবে। অফের আগে আমি বলেছি প্রিপোজিশনের আগে সব সময় বসে সাবজেক্ট, তাহলে তাকে দেখে ভার্ব হয়, তাহলে পিপল যদি ওয়ার্ডটা সাবজেক্টের জায়গায় বসে তারপর ভার্ব কি হবে? আর হবে। পুলিশ যদি সাবজেক্টের জায়গায় বসে তারপরে কি বসবে? আর বসবে। তাহলে এই জিনিসগুলো বুঝতে হবে যে সাবজেক্ট কে দেখে পরে ভার্ব বসছে, কিছু নাউন, এই নাউন গুলো সব সময় প্লুরাল। প্লুরাল সিঙ্গুলারের মতো দেখতে, বা প্লুরাল ইন সেন্স। প্লুরাল ইন সেন্স মানে কি? কাজটা প্লুরাল, মানে এরপরে প্লুরাল ভার্ব বসবে। এই নাউন গুলোর পরে প্লাস দিয়ে লিখে রাখো প্লুরাল ভার্ব, ওই জায়গাটায় ভুল করে দিলে হয়ে গেল, তাহলে আর মনে রেখে কোনো লাভ নেই। এই নাউন গুলোর পরে প্লুরাল ভার্ব বসবে। সিঙ্গুলার ইন ফর্ম বাট প্লুরাল ইন সেন্স, দেখতে সিঙ্গুলারের মতো কিন্তু প্লুরাল হবে। বুঝা গেছে? লেখো একটা এক্সাম্পল লেখো। ক্যাটেলটা তো লেখালাম, এই যে এটা, এটা দেখো সিঙ্গুলারের মতো দেখতে কিন্তু এটা প্লুরাল হবে। লেখো দ্য জেন্ট্রি অফ মুম্বাই। দ্য জেন্ট্রি অফ মুম্বাই, এটা ডু হবে নাকি ডাজ হবে? ডু নট নাকি ডাজ নট? লাইক ডাজ নট, লাইক দ্য প্রেজেন্ট প্রাইম মিনিস্টার, এই প্রেজেন্ট ধরো সিএম, আমি কিছু একটা লিখলাম আর কি, অন্য কোনো হতে পারে, কিন্তু তোমার বলো যে এখানে ডু নট হবে নাকি ডাজ নট হবে? বলো, বলো। আগে আমাকে বলো সিঙ্গুলার ভার্ব বসবে নাকি প্লুরাল ভার্ব বসবে? প্লুরাল ভার্ব বসবে, কারণ আমি বলে দিয়েছি যে এগুলো হচ্ছে সিঙ্গুলারের মতো দেখতে কিন্তু প্লুরাল। আর এরপরে কি ভার্ব বসবে? প্লুরাল ভার্ব, তাহলে কি হবে? এটা পারা উচিত। কোনটা প্লুরাল, ডুটা না ডাজটা? ডুটা প্লুরাল, ডু, ডু হবে। ডু নট, ডু নট লাইক, সেই বাচ্চাদের মতো তোমাদের একটা একটা করে না বলে গেলে সেই জায়গাটা আর পৌঁছাবে। তো প্রথমেই তো বলতে পারছি যে ডুটা হবে, ডুটা হচ্ছে প্লুরাল।
ডাজটা কেন সিঙ্গুলার? দেখো হি এর পরে কি বসে, হি ডাজ নট, তাহলে হিটা যদি সিঙ্গুলার হয় ডাজটাও তো সিঙ্গুলার। ডুটা কার সাথে বসছে? দেখো ডে এর সাথে বসছে, দে ডু নট, দে এর পরে ডাজ বসে, তাই ডুটা কি প্লুরাল নয়? ডেটা যদি প্লুরাল হয় ডুটাও তো প্লুরাল, কারণ আমরা বেসিক রুলস কি জানি যে সাবজেক্ট কে দেখে ভার্ব বসে। তাহলে এটা যদি সাবজেক্ট হয়, ডেটা প্লুরাল সাবজেক্ট, ভার্বটা ডুটা প্লুরাল, উই এর পরে কি বসে? উই এর পরে ডু বসে না? যেমন ধরো হি, হি এর পরে কি বসছে? গোজ বসছে। উই এর পরে কি? গো বসে, উই গো, কিন্তু হি গোজ বলছে। কেন বলছি? সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার, ভার্বের সাথে এস বাই এস যোগ হলে সে ভার্বটা সবসময় সিঙ্গুলার ভার্ব হয়। এটা আজকের থেকে মনে রাখো, আর কোনোদিন যেন ভুল না হয়। সাবজেক্টের সাথে এস যোগ হলে বা নাউনের সাথে এস যোগ হলে নাউন হতে পারে, কিন্তু ভার্বের সাথে যদি এস যোগ হয় সে ভার্বটা সবসময় সিঙ্গুলার ভার্ব। ভার্বের সাথে এস যোগ হলে সে ভার্বটা সবসময় সিঙ্গুলার ভার্ব হয়। তুমি রুলসটা জানলেও ভুল করে দিয়ে আসবে যদি সব জিনিসটা না জানা থাকে। একটার সাথে একটা লিঙ্ক গ্রামারের, ইংলিশ গ্রামার হচ্ছে একটা কিছু জানলে হবে না, সব জানতে হবে। লিখে রাখো নাউন সাম আনচেঞ্জ ইন সিঙ্গুলার এন্ড প্লুরাল। কিছু নাউন আছে যেগুলো আনচেঞ্জ থাকে, সিঙ্গুলারও যেমন থাকে প্লুরালও সেই রকম থাকে। বলো তো, এক্সাম্পল বলতে পারবে? সিঙ্গুলার প্লুরাল ছোট সময় পড়েছো, যেগুলো একই রকম থাকে, সিঙ্গুলার প্লুরালে কোনো চেঞ্জ হয় না। লিখে রাখো নাউন্স আনচেঞ্জড সিঙ্গুলার